দর্শক মণ্ডলী, আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নিয়ে যে উদ্বেগের বিষয়টি এবং বাংলাদেশের আসলে এই উদ্বেগের প্রেক্ষিতে করণীয় আসলে কী। আমরা যেটি দেখেছি যে ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসনের গভীর উদ্বেগ। অর্থাৎ দিল্লিতে এসে এই উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তিনি যে অভিযোগের বিষয়গুলি করার চেষ্টা করেছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ 5 আগস্ট পরবর্তী বা রাজনৈতিক বাস্তবতায় অর্থাৎ নির্যাতনের শিকার হয়েছে এবং ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকে প্রভাবিত করেছে। তিনি শুধু বাংলাদেশকে নিয়ে এই কথাটি যে বলেছেন তা নয়, অন্যান্য দেশকেও এই বিষয় নিয়ে কথা বলেছেন। অর্থাৎ অন্যান্য দেশের প্রসঙ্গে বাংলাদেশের বিষয়টি এসেছে। এর বাইরেই উনি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছেন যে ট্রাম্পের যে ক্যাবিনেট সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা, সেই সদস্যরা কিন্তু বাংলাদেশের সঙ্গে এই আলোচনা শুরু করেছেন ইতিমধ্যে এবং এই আলোচনার যে জায়গা বিষয়বস্তু সেইখানে কিন্তু তাদের উদ্বেগের যে বিষয়টি বাংলাদেশ নিয়ে সেটি কিন্তু ফোকাস রয়েছে। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের যে উদ্বেগের জায়গা কিংবা যে উৎকণ্ঠার যে জায়গাটি, সেই জায়গাটির প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে। অর্থাৎ যে অভিযোগগুলো মার্কিন গোয়েন্দা প্রধান তুলেছেন সেই অভিযোগের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেইগুলো কীভাবে ওভারকাম করা যায়, সেই সঙ্গে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো অতিরঞ্জিত বলেও বলার চেষ্টা করা হয়েছে। আমরা যদি বাংলাদেশ নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপট কিংবা ভারত এবং দক্ষিণ এশিয়া সহ আমেরিকার তৎপরতা দেখি, সেই জায়গা থেকে কিন্তু যে 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের দিকে কিন্তু সংখ্যালঘু অভিযোগের নির্যাতনের যে বিষয়টি সেটি কিন্তু ভারত বরাবরই অভিযোগ করে আসছে। অর্থাৎ এই ইস্যুতে এবং রাজনৈতিক ইস্যুতেই কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে শীতল অবস্থা চলছে, আমেরিকা কিন্তু একই সুরে সর্বশেষ কথা বলেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে ভারত এবং আমেরিকার উভয় অভিযোগের কিন্তু বক্তব্য একই ধরনের আমরা দেখেছি। এখন আসলে এই ধরনের অভিযোগ শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রের মূলত নিয়ন্ত্রণ অনেকটা প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণের জায়গায় কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক ব্যবস্থা যদি চলে থাকে তাহলে কিন্তু এটি সত্যি উদ্বেগের ব্যাপার। অর্থাৎ এই ধরনের শক্তিশালী রাষ্ট্রগুলো যখন বাংলাদেশের দিকে গুরুতর অভিযোগ তুলেছে, সেক্ষেত্রে বাংলাদেশের আসলে করণীয়টা কি? প্রথম যে পদক্ষেপটি বাংলাদেশ নিয়েছে সেটি হচ্ছে যে কড়া একটি প্রতিবাদ কিংবা জবাব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ অনেক অভিযোগের ক্ষেত্রেই কিন্তু পরিষ্কার একটা বক্তব্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিংবা যিনি উপদেষ্টা আছেন তিনিও এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকেও দেখেছি কিন্তু এই ব্যাপারে কথা বলতে। কিন্তু রাষ্ট্র কিংবা সরকারের জায়গা থেকে আসলে করণীয়টা কি সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। এই ক্ষেত্রে যেটা হতে পারে যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যা ঘটেছে সেটি কিন্তু কার্যত নতুন নয়। অর্থাৎ শান্তি, নিরাপত্তা, সংখ্যালঘু ইস্যু, সন্ত্রাসবাদ, উগ্র সাম্প্রদায়িকতা, মৌলবাদ দমনের ক্ষেত্রে কিন্তু বিগত সরকারগুলোকেও আমরা সোচ্চার দেখেছি। এখন যদি সেটি কোনো ক্ষেত্রে মাত্রা অতিক্রম করে থাকে কিংবা বেড়ে থাকে, বিচারের ন্যায্যতা যদি কোনো ক্ষেত্রে না পেয়ে থাকে কেউ, সেক্ষেত্রে নিশ্চয়ই রাষ্ট্র কিংবা সরকারের সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। সেক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যে সম্পর্ক বৃদ্ধি করা দরকার, সেই সম্পর্কটুকু যে রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটি সহজ হয়, সেটি কিন্তু একটি অরাজনৈতিক দল কিংবা অরাজনৈতিক ব্যক্তি, প্রশাসন কিংবা সরকারের পক্ষে একটু চ্যালেঞ্জ বটে। এই জায়গা থেকে কিন্তু কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে, লবিস্ট বাড়াতে হবে এবং শক্তিধর রাষ্ট্রগুলো কিংবা বিশ্ব ব্যবস্থাকে একটি
মেসেজ দিতে হবে যে বাংলাদেশ আসলে কিভাবে চলছে এবং প্রকৃত অর্থে যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সে রাষ্ট্র কোনো সহযোগিতা চাইতে পারে শান্তি শৃঙ্খলা কিংবা যে কোনো ইস্যুতে, সেটা অস্বাভাবিক কোনো কিছু নয়, এটি চাওয়া স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ আমি যেটা বলতে চাই, প্রয়োজনে আন্তর্জাতিক গণমাধ্যম যারা আছে সেই গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে যেসব বিষয়ে বাংলাদেশ অভিযুক্ত সেই সব বিষয়কে একটি পরিষ্কার ধারণা দেওয়া যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে গণমাধ্যম একটি যুগসূত্র হিসেবে কাজ করতে পারে কিংবা সত্য এবং বস্তুনিষ্ঠতার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। তাছাড়া আমরা মনে করি যে সরকার টু সরকার আন্তঃরাষ্ট্র পর্যায়ে যে তথ্যের বিনিময় কিংবা একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো, বাস্তবতা তুলে ধরা, সেটা হতে পারে। সেই সঙ্গে একটি পলিসি ডায়ালগ হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে এই ধরনের একটি সংকট বাংলাদেশে তৈরি হয়েছে, সরকার আসলে কি করতে পারে, কিভাবে এই বিষয়টি মোকাবেলা করতে পারে। যা আমাদের যারা এক্সপার্ট আছেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত কূটনৈতিক যারা আছেন, তাদের থেকে কূটনৈতিক টার্মগুলো কীভাবে ব্যবহার করা যায় সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া যেতে পারে। এই ধরনের পলিসি যদি সত্যিকার অর্থে অ্যাপ্লাই করা যায়, নিশ্চয়ই এর একটি ইতিবাচক বার্তা আসবে। নয়তো প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা রাখে, সেটি কিন্তু সত্যিকার অর্থেই উদ্বেগ কিংবা মঙ্গলজনক নয় বলে মনে হয়। আশা করি রাষ্ট্র কিংবা সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রকৃত সত্যটুকু তুলে ধরা, এবং যদি কোনো ধরনের যে এমন বাস্তবতা থাকে, অর্থাৎ মার্কিন গোয়েন্দা প্রধান যিনি অভিযোগগুলো তুলেছেন, সেই অভিযোগগুলো যদি সত্য হয়ে থাকে, আসলেই এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। আশা করি সরকারের দুটি আসলে পথ, সেটি হচ্ছে যে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সঠিক তথ্য পরিবেশন কিংবা সঠিক বাস্তবতা আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরা, আরেকটি হচ্ছে যে অভিযোগগুলোর বিষয়ে যুক্তি খণ্ডনের পাশাপাশি যদি কোনো বাস্তবতা থাকে সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ।